কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই অঞ্জলির জীবন এক গভীর প্রতারণায় ভরে উঠেছিল। প্রতি রাত যখন পৃথিবী ঘুমিয়ে পড়ত, তার বেডরুমের দেওয়ালগুলো তার গুনাহের সাক্ষী হয়ে থাকত। সে নির্ভয়ে নিজের প্রেমিককে বাড়িতে ডাকত এবং সেই একই বিছানায় নিজের আকাঙ্ক্ষা পূরণ করত যেখানে তার স্বামীর সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু ওই ভোগবিলাস আর প্রতারণার মাঝেও একটা জিনিস ছিল যা অঞ্জলিকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খেত, তার অসুস্থ এবং বিছানায় পুড়ে থাকা শাশুড়ি। দিনরাত সেই অসহায় মহিলার দেখাশোনা করা অঞ্জলির জন্য কোনো নরকের চেয়ে কম ছিল না। তার বিরক্তি আর ঘৃণা ধীরে ধীরে এক ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হলো, আর তারপর সে সেই শেষ বাধাটাকেও চিরদিনের জন্য নিশ্চুপ করে দিল। নিজের শাশুড়ির প্রাণ নেওয়ার পরও অঞ্জলির মুখে কোনো অনুশোচনা ছিল না। সে আবার সেই ঘরে ফিরে এলো এবং নিজের প্রেমিকের বাহুতে এমনভাবে ফিরে গেল যেন কিছুই ঘটেনি। তার মনে হয়েছিল এখন সে পুরোপুরি মুক্ত, কিন্তু সে জানতো না যে আসল ভয়ের খেলা তো ঠিক মধ্যরাতে শুরু হতে চলেছে। সেই রাতে সেই বাড়ির বন্ধ দেওয়ালের আড়ালে যে কাহিনী লেখা হয়েছিল এবং তাদের এই গুনাহের যে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, তা যে কারো আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গল্পের শুরুটা কিছুটা এমন: অঞ্জলি এমন এক নারী যার বেপরোয়া সৌন্দর্যের আড়ালে আকাঙ্ক্ষা আর কামনার এক গভীর খাদ লুকিয়েছিল। তার স্বামী সুরেশ কাজের কারণে অন্য এক শহরে থাকত, এবং এই দূরত্ব অঞ্জলির জীবনে যে শূন্যতা তৈরি করেছিল তা এক বিপজ্জনক মোড় নিয়েছিল। এই শূন্যতা পূরণ করতে সে নিজের কলেজের জুনিয়র দর্পণকে বেছে নিয়েছিল। দর্পণ এখন শুধু তার প্রেমিকই নয়, বরং তার জীবনের সবচেয়ে অন্ধকার এবং গভীর গোপন রহস্য হয়ে উঠেছিল। যখনই সুযোগ পেত, রাতের নিস্তব্ধ অন্ধকারে অঞ্জলি তাকে নিজের বাড়িতে ডেকে আনত এবং বন্ধ দরজার আড়ালে দুজন নির্ভয়ে এই অবৈধ সম্পর্কের সব সীমা অতিক্রম করত। কিন্তু অঞ্জলির তৃষ্ণা যেন এক অন্তহীন কূপের মতো ছিল। দিন দিন তার চাহিদা এতটাই বেড়ে যাচ্ছিল যে এখন দর্পণের সঙ্গও তার কাছে কম মনে হতে লাগলো। আজ রাতেও দর্পণ তার বিছানায় আসতে চেয়েছিল, কিন্তু অঞ্জলি তাকে না করে দিয়েছিল। তবুও সেই রাতের নীরবতায় দুজন ফোনে অনেকক্ষণ ফিসফিস করে নিজেদের আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিতে থাকলো। অন্যদিকে বাড়ির পরিবেশ অঞ্জলির রঙিন দুনিয়ার সম্পূর্ণ বিপরীত। একদম দম বন্ধ করা বিষণ্ণতা আর মৃত্যুর নীরবতায় ভরা ছিল। বাড়িতে তার একটি ছোট ছেলে, অসুস্থ শাশুড়ি এবং শ্বশুর বলবন্ত উপস্থিত ছিল। শাশুড়ির অবস্থা এতটাই জীর্ণ ছিল যে তার শরীর যেন শুধু বিছানারই একটি অংশ হয়ে গিয়েছিল। অঞ্জলি সেই অসহায় বৃদ্ধার প্রতি প্রবল বিরক্তি অনুভব করত। তার দেখাশোনা করা তার কাছে নিজের ওপর চাপিয়ে দেওয়া এক কুৎসিত বোঝা। তাই এই ঘৃণার কারণেই সে রিনা নামের এক কেয়ারটেকারকে কাজে রেখেছিল। শ্বশুর বলবন্তের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তার এক চোখে দৃষ্টি চলে গিয়েছিল এবং তিনি ঠিকমতো শুনতেও পেতেন না। কিন্তু নিজের স্ত্রীর জন্য তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে নিজের সব দুর্বলতা সত্ত্বেও তিনি ছায়ার মতো সবসময় সেই অসুস্থ মহিলার শিয়রে বসে থাকতেন। একদিকে বাড়িতে অসুস্থতা আর অসহায়তার ছায়া ঘুরে বেড়াচ্ছিল, তো অন্যদিকে অঞ্জলি এসবের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিল। তার মন আর মস্তিষ্ক শুধু দর্পণের নেশায় ডুবেছিল, কখনো ভয়েস কল তো কখনো ভিডিও কল। তার পুরো অস্তিত্ব শুধু নিজে কামনা আর এক প্রতারণার মধ্যে বেঁচেছিল। বিয়ের শুরুর দিনগুলোতে অঞ্জলি এক বাধ্য বউ হওয়ার ভান খুব ভালোভাবেই করেছিল, কিন্তু খুব তাড়াতাড়ি এসব তার কাছে এক বোঝা মনে হতে লাগলো। বিয়ের আগে তার নিজের এক স্বাধীন জীবন ছিল, একটি চাকরি ছিল, কিন্তু এখন সেই দম বন্ধ করা বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। তার এই দম বন্ধ অবস্থা এক রাতে আরও বেড়ে গেল যখন কেয়ারটেকার রিনা নিজের বেতন নিতে এলো। রিনা জানালো যে তাকে কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে। অঞ্জলি টাকা দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে তার মাথা যেন অবশ হয়ে গেল। রিনার চলে যাওয়ার মানে ছিল সেই অসহায় শাশুড়ির সব নোংরা এখন তাকে নিজেকেই পরিষ্কার করতে হবে। পরের দিনই অঞ্জলির এই ভয় সত্যি প্রমাণিত হলো। যখন সে আর তার শ্বশুর বলবন্ত মিলে সেই অসুস্থ মহিলাকে পরিষ্কার করছিল, তখন ঘরে ছড়িয়ে থাকা সেই পচা দুর্গন্ধ অঞ্জলির পেটে মোচড় ধরিয়ে দিল। তার এত ভয়ঙ্কর বমি বমি ভাব হলো যে সেদিন সে ঠিকমতো রান্নাও করতে পারল না। ঘৃণা আর রাগে তার রক্ত ফুটে উঠতে লাগলো। তার মনে হতে লাগলো যে সে এক পচে যাওয়া জলাভূমিতে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই ছটপটারি থেকে বাঁচার জন্য সে নিজের ছোট ছেলেকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিল। যেই সেই কথা ফোনে দর্পণকে জানালো, দর্পণের চোখে কামনার ঝিলিক আরও গভীর হয়ে উঠল। সে ফিসফিস করে বলল যে বাড়িতে যত কম মানুষ থাকবে, আমাদের রাতগুলো তত বেশি নির্ভয় আর রঙিন হবে। নিস্তব্ধতার মধ্যে আমরা একে অপরের আরও কাছাকাছি আসতে পারবো। তার কথা শুনে অঞ্জলি ঠোঁটেও এক কামুক আর ধূর্ত হাসি ভেসে উঠল। পরের সকাল অঞ্জলি নিচে ছেলেকে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। পথে মোড়ে দর্পণ তার বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিল। একজন ব্যঙ্গ করে বলল যে অঞ্জলির মধ্যে তো দারুণ আগুন আছে। লোকজন বলে তার কোনো রাতই ফাঁকা হয় না, তার অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক আছে।
তখন দ্বিতীয় বন্ধু আগুনে ঘি ঢেলে বলল যে আমি নিজে এক লোককে রাতের অন্ধকারে আম গাছের সাহায্যে তার বাড়ির ছাদে উঠতে দেখেছি। এটা শুনতেই দর্পণের মাখার রগগুলো যেন ফেটে যেতে লাগলো। হিংসা আর রাগে পাগল হয়ে সে নিজের বন্ধুদের সঙ্গে হাতাহাতিতে নেমে পড়ল। পরিস্থিতি খারাপ হতে দেখে এক বন্ধু তাকে টেনে পাশে নিয়ে গিয়ে বোঝালো যে এসব বাজে কথায় কান দিও না। কথা সেখানেই শেষ হয়ে গেল, কিন্তু দর্পণের মনে যে সন্দেহের বিষাক্ত বীজ বপন হয়েছিল তা এখন নীরবে নিজের শিকড় গাঁথতে শুরু করল। সত্যি বলতে সেই বন্ধু শুরু থেকেই অঞ্জলি আর দর্পণের এই অবৈধ সম্পর্কের খবর জানত। সেই রাতে যখন নীরবতা আরও গভীর হলো, অঞ্জলি দর্পণকে নিজের বিছানায় টেনে আনার জন্য ফোন করল। এবার দর্পণ একা ছিল না, সে সেই বন্ধুকেও সঙ্গে নিয়ে এসেছিল। সে বন্ধুকে বাইরে পাহারায় দাঁড় করিয়ে নির্দেশ দিল যে কোনো শব্দ পেলেই সঙ্গে সঙ্গে ইশারা করবে। অঞ্জলি পিছনের দরজাটা আগেই খুলে রেখেছিল। দর্পণ নিঃশব্দে সরাসরি সেই বেডরুমে ঢুকে পড়ল, যেখানে অঞ্জলি রূপ আর কামনার জাল বিছিয়ে তার অপেক্ষা করছিল। সে দর্পণকে নিজের দিকে টেনে নিল এবং তারপর সেই বন্ধ ঘরের উত্তাপ সব সীমা অতিক্রম করল। কিন্তু সেই শারীরিক খেলার পরও অঞ্জলির চোখে সেই ভয়ঙ্কর তৃষ্ণা আর অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল, যা কখনো শান্ত হতো না। হঠাৎ দর্পণের নাকে এক অদ্ভুত পচা গন্ধ এসে মাগল। সে নাক কুঁচকে জিজ্ঞেস করল, এ কেমন দুর্গন্ধ আসছে? অঞ্জলির কণ্ঠে এক অদ্ভুত বিরক্তি আর ঘৃণা ছিল। কাজের বুয়া ছুটিতে আছে আর আমাকে নিজেই ওই বৃদ্ধার নোংরা পরিষ্কার করতে হচ্ছে। তার কাছ থেকে এত দুর্গন্ধ আসি যে আর সহ্য হয় না। তারপর অঞ্জলির চোখ দর্পণের দিকে স্থির হয়ে গেল। তার কণ্ঠ হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার শাশুড়ির যে অবস্থা, সে তো শুধু একটা জীবন্ত লাশ। সে খুব কষ্টে আছে। কেননা আমরা তাকে চিরদিনের জন্য শেষই করে দিই। যদি সে পথ থেকে সরে যায় তাহলে সবকিছু কত সহজ হয়ে যাবে। আর যাই হোক, তার মারা যাওয়ার পর আমার শ্বশুরও সেই আঘাতে বেশি দিন টিকবে না। অঞ্জলির এই ভয়ঙ্কর ইচ্ছা শুনে এক মুহূর্তের জন্য দর্পণ থমকে গেল। অঞ্জলির রূপ আর সেই অন্ধমোহ তার সব ভয় আর বিবেকের উপর পর্দা ফেলে দিল। কামনা মানুষকে কতটা পশুতে পরিণত করতে পারে, দর্পণ তার জীবন্ত প্রমাণ ছিল। সে মাথা নাড়িয়ে সম্মতি দিল। মধ্যরাতের সময় ছিল। মৃত্যুর ছায়ার মতো তারা দুজন নিস্তব্ধে শাশুড়ির ঘরে ঢুকে পড়ল। অঞ্জলি নির্মমভাবে একটি কাপড় তুলে সেই অসহায় বিছানায় পড়ে থাকা বৃদ্ধার গলার চারপাশে পেঁচিয়ে জড় করে ধরল। সেই অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল যে সেই মুহূর্তে শাশুড়ির চোখ খোলা ছিল। তিনি পুরোপুরি সচেতন ছিলেন। তিনি নিজের মৃত্যুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলেন, কিন্তু তার জীর্ণ শরীর নড়তেও পারছিল না। কামনার ঘৃণার সেই দৃশ্য এত ভয়ঙ্কর আর অমানবিক ছিল যে মানবতাও ভয় পেয়ে যায়। সেই অসহায় মহিলার চোখ থেকে অসহায়তার অশ্রু গড়িয়ে পড়ছিল। নিজের শেষ মুহূর্তে তিনি নিজের স্বামীকে সাহায্যের জন্য ডাকতে তো দূরের কথা, একবার দেখতেও পারলেন না। কিছুক্ষণের ভয়ঙ্কর ছটপটানি আর যন্ত্রণার পর তার শরীর চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেল। সেই ঘৃণ্য কাজ শেষ করার পর অঞ্জলি নিজের ঘরে ফিরে এলো। যখন সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল, তখন এক মুহূর্তের জন্য তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার ভেতরে কোথাও না কোথাও সামান্য অনুশোচনা ছিল, কিন্তু কামনার স্বাধীনতার সেই অন্ধ আকাঙ্ক্ষা তার বাকি থাকা মানবিকতাকেও মুছে দিয়েছিল। সে নিজেকে সামলে নিল এবং নিজের মুখ থেকে ভয়ের ছাপ মুছে দর্পণকে ফিসফিস করে বলল যে সকাল হলেই আমি কান্নাকাটি শুরু করে দেব। সবাই ভাববে অসুস্থতার কারণেই শাশুড়ির মৃত্যু হয়েছে। আমাদের ওপর সামান্য কেউ সন্দেহ করবে না। কিন্তু পরের মুহূর্তেই অঞ্জলির মুখের রং উড়ে গেল। যে কাপড় দিয়ে সে নিজের শাশুড়ির প্রাণ নিয়েছিল সেটা তো সেই ঘরেই পড়ে রয়ে গেছে। আতঙ্কে সে আবার সেই অভিশপ্ত ঘরের দিকে দৌড়ে গেল, কিন্তু বিছানার পাশে সেই কাপড় কোথাও ছিল না। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে নিঃশব্দে শ্বশুরের ঘর পর্যন্ত গেল, কিন্তু সেখানে বলবন্ত গভীর ঘুমে ঘুমিয়েছিল। অঞ্জলি নিজেকে সান্ত্বনা দিল যে সেই বৃদ্ধ মানুষ তো বধির, সে আর কি বাবুচুয়ে। সে ধরে নিল যে হয়তো তাড়াহুড়ো এসে নিজেই কাপড়টা কোথাও রেখে ভুলে গেছে। এই ভয় আর মানসিক চাপকে চাপা দেওয়ার জন্য অঞ্জলি আবার নিচের বেডরুমে ফিরে এলো এবং নিজেকে পুরোপুরি দর্পণের হাতে সঁপে দিল। মৃত্যুর সেই ভয়ঙ্কর ছায়া আর একটি লাশের ঠিক নিচে তারা দুজন আবারও নিজেদের সেই রঙিন দুনিয়ায় ডুবে গেল। যখন তাদের এই খেলা শেষ হলো, তখন রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। কাউকে সন্দেহ না হওয়ার জন্য অঞ্জলি দর্পণকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল, কিন্তু তারা যখনই পেছনের দরজা পর্যন্ত পৌঁছলো, তাদের হুঁশ উড়ে গেল। দরজাটা বাইরে থেকে লক করা ছিল। ঘাবড়ে গিয়ে তারা দুজন মূল দরজার দিকে দৌড়ালো, কিন্তু সেটাও বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন অঞ্জলির মনে হতে লাগলো যে তারা এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। ভয়ে অঞ্জলি সিঁড়ির দিকে দৌড়ালো, কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটি ভারী দরজা সোজা তার মাথার উপর পড়ল। সে ব্যথায় চিৎকার করতে করতে নিচে পড়ে গেল। তার মাথা ফেটে গিয়েছিল। তার চিৎকার শুনে দর্পণ পাগলের মতো তাকে বাঁচাতে দৌড়ে এলো, কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকারে কেউ তার উপরও একটি প্রাণঘাতী হামলা করল। এখন দুজনই রক্তে ভেজা ভীষণ আহত অবস্থায় এক কোণে অসহায় হয়ে
পড়েছিল। মৃত্যু এখন তাদের মাথার ওপর দাঁড়িয়েছিল। অঞ্জলির ফেটে যাওয়া চোখ এখন বুঝে গিয়েছিল যে বাড়িতে কেউ আছে যে তাদের দুজনকে জীবিত ছাড়তে চায় না। আর তখনই সেই ভয়ঙ্কর নীরবতা আর অন্ধকার চিরে সেই মুখ সামনে এলো। সে আর কেউ নয়, তার নিজের শ্বশুর বলবন্ত ছিল। সেই কালো রাতে সত্যি আসলে অন্য কিছুই ছিল। যখন অঞ্জলি আর দর্পণ সেই কাপড় খুঁজতে ঘর থেকে বাইরে বেরিয়েছিল, তখন বলবন্ত নিঃশব্দে অঞ্জলির ঘরে ঢুকেছিল। সে জানতে চেয়েছিল যে সেই অজানা লোকটি কে। ঠিক তখনই তার চোখ পড়ল অঞ্জলির বিছানায় পড়ে থাকা ম্যানফোর্সের প্যাকেটের ওপর। সেই একটি জিনিসই পুরো পর্দাফাশ করে দিল। বলবন্তের চোখের সামনে পুরো ভয়ঙ্কর ছবিটা পরিষ্কার হয়ে গেল। অঞ্জলির ঘৃণ্য অবৈধ সম্পর্ক, আর সেই কামনার জন্যই তার স্ত্রীর খুন। রক্তের অশ্রু গিলে বলবন্ত হত্যার সেই কাপড়টি তুলে নিল এবং নিজের ঘরে গিয়ে গভীর ঘুমে ঘুমানোর অভিনয় করতে লাগলো। তাদের দুজনের ঘর থেকে বেরিয়ে যেতেই সে শান্ত হয়ে নিজের ছেলে সুরেশকে ফোন করলো। সব সত্যি বলতে বলতে সে সুরেশকে সকাল হওয়ার আগেই বাড়িতে পৌঁছানোর নির্দেশ দিল। কিন্তু বলবন্ত পুলিশকে ফোন করেনি, কারণ এখন তার বুকে ন্যায়ের নয়, প্রতিশোধের আগুন জ্বলছিল। সেই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে বলবন্ত নিজের বাড়িকেই তাদের দুজনের জন্য এক ভয়ঙ্কর ফাঁদে পরিণত করেছিল এবং এখন তাদের নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। রক্তে ভেজা দর্পণের মাথায় এখন শুধু একটাই কথা ঘুরছিল, যে কোনোভাবে মৃত্যুর বাড়ি থেকে জীবিত বেরিয়ে আসতে হবে। কিন্তু অঞ্জলি, যার বিবেক পুরোপুরি মরে গিয়েছিল, সে দর্পণকে থামিয়ে বলল, যদি আমরা এখান থেকে জীবিত পালিয়েও যাই তাহলে ওই বুড়ো আমাদের ছাড়বে না। সে আমাদের সব সত্যি জেনে গেছে, সোজা পুলিশের কাছে যাবে। এখন বাঁচার একটাই পথ আছে, আমাদের বলবন্তকেও শেষ করতে হবে। দর্পণ ভিতরে ভিতরে কাঁপছিল। সে বুঝে গিয়েছিল যে সেই কামনার কি ভয়ঙ্কর আর প্রাণঘাতী জলাভূমিতে ডুবে গেছে। অন্যদিকে অন্ধকারে লুকিয়ে থাকা বলবন্ত তাদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র শুনছিল। রাগ আর প্রতিশোধের আগুনে তার রক্ত ফুটছিল। অঞ্জলি তাকে খুঁজতে হাতে একটি লণ্ঠন নিয়ে বের হলো, কিন্তু বলবন্ত আগেই সেই আলোকে নিয়ে মৃত্যুর খেলা খেলেছিল। অঞ্জলি সেটি তুলতেই তা জোরে বিস্ফোরিত হয়ে তার হাতেই ফেটে গেল। আগুনের শিখায় অঞ্জলির একটি হাত ভীষণভাবে পুড়ে গেল এবং সে ব্যথায় চিৎকার করে উঠল। এখানেই সেই ভয়ঙ্কর রাতের আরেকটি বেদনাদায়ক সত্য সামনে আসে। বলবন্ত তার অসুস্থ স্ত্রীর বিছানার পাশে একটি জরুরি বাটন লাগিয়ে রেখেছিল। যখন অঞ্জলি আর দর্পণ সেই অসহায় মহিলাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল, তখন শেষ নিঃশ্বাসের সাথে লড়তে লড়তে সেই বৃদ্ধা কাপা হাতে বাটনটি চাপ দিয়েছিল। সেই অ্যালার্মই বলবন্তকে জাগিয়েছিল এবং স্ত্রীর শেষ ডাক শুনেই সে সেখানে পৌঁছেছিল। ব্যথায় কাতর অঞ্জলি আর দর্পণ বলবন্তকে ধরার জন্য ফাঁদ বাঁধল। এবার বলবন্ত তাদের ফাঁদে পড়ে গেল। অঞ্জলি পেছন থেকে বলবন্তের মাথায় জোরে আঘাত করল এবং সে অচেতন হয়ে পড়ে গেল। অঞ্জলি তাকে টেনে নিয়ে যেতে শুরু করতেই বলবন্তের জ্ঞান ফিরে এলো। সুযোগ পেয়ে বলবন্ত আবার লুকিয়ে পড়তে সক্ষম হলো। এই ইঁদুর বিড়ালের খেলায় বিরক্ত হয়ে অঞ্জলি নিজের নিষ্ঠুরতার নিচতার সব সীমা ছাড়িয়ে গেল। সে কেরোসিনের একটি ক্যান তুলে নিয়ে পাগলের মতো চিৎকার করে বলল, যদি তুই সামনে না আসিস তাহলে আমি তোর স্ত্রীর লাশ এখানেই পুড়িয়ে দেব। চুপ করে থাকিস না, না হলে ছাই হয়ে যাবার পর তোর স্ত্রীর আত্মাও কখনো শান্তি পাবে না। নিজের মৃত স্ত্রীর লাশের সাথে এই অসম্মান বলবন্ত সহ্য করতে পারল না। সে সঙ্গে সঙ্গে নিজের লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলো। অঞ্জলি আর দর্পণ পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে নির্মমভাবে মারতে লাগলো। রক্তাক্ত বলবন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত মার খেতে থাকলো। হঠাৎ বলবন্তের ভেতরে যেন কোনো অসুর শক্তি চলে এলো। সে সমস্ত শক্তি দিয়ে দর্পণের পায়ে একটি জোরালো আঘাত করলো এবং তাকে দূরে ছিটকে দিল। পরের মুহূর্তেই সে নিজের হাত অঞ্জলির দিকে বাড়ালো এবং নিজের আঙুল তার চোখে ভীষণভাবে ঢুকিয়ে দিল। তাদের চিৎকারের মাঝেই বলবন্ত সেখান থেকে দৌড়ে পালালো এবং একটি ঘরে নিজেকে বন্ধ করে সরাসরি পুলিশকে ফোন করলো। সে পুলিশকে পুরো সত্যি জানিয়ে দিল। ওদিকে অঞ্জলি কোনোভাবে সেই ঘর পর্যন্ত পৌঁছে ফোনের কল হিস্ট্রি দেখেই তার পায়ের তবার মাটি সরে গেল। এখন পুলিশ আসার আগে বলবন্তের লাশ ফেলা জরুরি ছিল। অঞ্জলি আতঙ্কিত হয়ে দর্পণকে বলল যে বাইরে যে তোমার বন্ধু পাহারা দিচ্ছে তাকে তাড়াতাড়ি ভিতরে ডাকো। দর্পণ ভয় পেয়ে গেল, কিন্তু সে ভিতরে আসবে কিভাবে? বাড়ির সব দরজাই তো লক করা। অঞ্জলির চোখে এক ধূর্ত আর ভয়ঙ্কর ঝলক দেখা দিল। তাকে বলো যেন পেছনের আম গাছ বেয়ে ছাদ দিয়ে ভিতরে চলে আসে। অঞ্জলির মুখ থেকে বেরোনো এই কথাগুলো দর্পণের মাথায় যেন বোমার মতো বিস্ফোরণ ঘটালো। মুহূর্তের মধ্যেই তার সেই বন্ধুদের কটাক্ষগুলো মনে পড়ে গেল। তার সব ভ্রম কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে অঞ্জলির একমাত্র ভালোবাসা ছিল না, বরং তার কামনা আর প্রয়োজন পূরণের জন্য ব্যবহৃত আরেকটি মহড়া ছিল, যাকে এখন ব্যবহার করা হচ্ছিল। ঠিক তখনই জানালা দিয়ে তার বন্ধু ভিতরে লাফ দিল। ভিতরের রক্তাক্ত দৃশ্য দেখে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু তারপর পরিস্থিতি বুঝে সে ছুরি বের করে সোজা বলবন্তের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বলবন্ত এখন আর অসহায় বৃদ্ধ নয়, বরং এক ভয়ঙ্কর শিকারিতে পরিণত হয়েছিল। সে আগেই মেঝেতে তিল ছড়িয়ে রেখেছিল। বন্ধুর পা ভীষণভাবে পিছলে গেল এবং সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। সে সামলে ওঠার আগেই বলবন্ত এক ভারী আঘাতে তার মাথা চূর্ণ করে দিল। সেখানেই তার মৃত্যু হয়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অঞ্জলি রাতটা কেঁপে উঠল। মৃত্যুকে এত কাছে দেখে তার ধূর্ত মস্তিষ্ক নিজের শেষ আর সবচেয়ে নিচটাল চালতে শুরু করলো। সে দৌড়ে নিজের
ঘরে গেল এবং কাপা হাতে নিজের স্বামী সুরেশকে ফোন করলো। ফোন উঠতেই সে মিথ্যা কান্না করে চিৎকার করতে লাগলো যে তাড়াতাড়ি চলে আসো, বাড়িটা এক অচেনা গুন্ডা ঢুকে পড়েছে, সে মা বাবা দুজনকেই মেরে ফেলেছে এবং আমাকেও ভীষণভাবে আহত করেছে, আমাকে বাঁচাও। দরজার পিছনে দাঁড়িয়ে থাকা দর্পণ এই সব শুনে ফেলল। অঞ্জলির আসল আর ঘৃণ্য মুখ এখন পুরোপুরি প্রকাশ হয়ে গিয়েছিল। সে নিজের অপরাধের সব দোষ দর্পণের ঘাড়ে চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল। প্রতারণার আগুনে জ্বলতে থাকা দর্পণ তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে হাতাহাতি হলো, কিন্তু অঞ্জলি তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তাকে খুঁজতে খুঁজতে দর্পণ অন্ধকারে আরেকটি ঘরে ঢুকতেই বলবন্তের আরেকটি ভাত তার ওপর মৃত্যুর মতো ভেঙে পড়ল। ওপরে রাখা একটি ভারী গ্যাস সিলিন্ডার সোজা তার মাথায় পড়ল এবং দর্পণের গল্প সেই বেদনাদায়ক আঘাতের সাথে চিরতরে শেষ হয়ে যায়। ওদিকে মৃত্যু ভয়ে অঞ্জলি এখনও পাগলের মতো বলবন্তকে খুঁজছিল তাকে মারার জন্য, কিন্তু বলবন্ত এখন এই রক্তাক্ত খেলার সমাপ্তি ঠিক করে ফেলেছিল। সে অঞ্জলির আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে মূল দরজার কাছে পৌঁছে গেল। সে নিজের মুখের ভিতরে লুকানো চাবিটি বের করল, তালা খুলল এবং অন্ধকার থেকে বেরিয়ে বাইরে চলে এলো। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটে উঠেছিল এবং পুলিশের গাড়িগুলো সাইরেন বাজিয়ে বাড়িটিকে ঘিরে ফেলেছিল। বাড়ির ভিতরের দৃশ্য কোনো কসাইখানা থেকে কম ছিল না। অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের এবং লাশগুলোকে বাইরে বের করা হচ্ছিল। ঠিক তখনই সুরেশও আতঙ্কিত অবস্থায় সেখানে পৌঁছল। নিজের বাড়িকে রক্তে ভেজা শ্মশানে পরিণত হতে দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। কিন্তু যখন পুলিশ আর সুরেশ বাড়ির ভিতরে গেল তখন তাদের চোখ এমন একদৃশ্যে আটকে গেল যা সেই পুরো রক্তাক্ত ট্যান্ডবকে এক অদ্ভুত নীরবতা এনে দেয়। সেই রাতে এত ভয়ঙ্কর আতঙ্ক আর মৃত্যুর তাণ্ডবের মাঝেও বলবন্ত তার মৃত স্ত্রীর দেহকে সেই সব নোংরা আর দুর্গন্ধ থেকে বের করে খুব যত্ন করে পরিষ্কার করেছিল। সে তাকে পরিষ্কার আর নতুন কাপড় পরিয়ে দিয়েছিল, চুল আছড়ে দিয়েছিল, যাতে তার জীবনসঙ্গিনী যাকে সে সীমাহীন ভালোবেসেছিল এই পৃথিবী থেকে পূর্ণ সম্মানের সাথে বিদায় নিতে পারে। এবং এই নীরব বেদনাদায়ক কিন্তু পবিত্র দৃশ্যের সাথে সেই ভয়ঙ্কর রাতের গল্প চিরতরে শেষ হয়ে যায়। একদিকে ছিল অঞ্জলির কামনা আর অন্যদিকে ছিল বলবন্তের নিজের স্ত্রীর প্রতি সত্যিকারের ভালোবাসা। বন্ধুরা, তোমরা যদি বলবন্তের জায়গায় থাকতে আর নিজের চোখের সামনে নিজের অসহায় স্ত্রীর খুনিদের দেখতে, তাহলে কি তোমরাও সেই ভয়ঙ্কর প্রতিশোধ নিতে নাকি পুলিশের অপেক্ষা করতে? কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।